বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্পাদক এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি গণচীনের প্রধানমন্ত্রী লি খোচিয়াং এর আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে 6 জুন থেকে 11 জুন গণচীন সফর করি। প্রধানমন্ত্রী হিসেবে এটা ছিল আমার চীনে তৃতীয় সফর, যদিও এর পূর্বে আমি চীনে গিয়েছিলাম। আমার এই সফরের সফরসঙ্গী হিসেবে 69 সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দলও ছিলেন। আমার এই সফরের মধ্য দিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুগভীর এবং জোরদার হয়েছে এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে। ইউনান প্রদেশের গভর্নর লি জি হ্যাং এর আমন্ত্রণে 6 থেকে 7 জুন কুনমিং অবস্থান করি। 6 তারিখে দ্বিতীয় চায়না সাউথ এশিয়া এক্সপো এর উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগদান এবং উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখি। 7 তারিখ 9th চায়না সাউথ এশিয়া বিজনেস ফোরামে আমি কিনোট স্পিকার হিসেবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, পরিবেশ এবং প্রণোদনা সহ আমাদের দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরে ব্যবসায়ী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখি। কুনমিং অবস্থানকালে আমি চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং ও চীনের ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির সচিব কিন গুয়াংরং এর সাথে দ্বিপাক্ষিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা করি। আনুষ্ঠানিক সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রপতি আমাকে চীনের পুরনো বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, বাংলাদেশ চীনের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী দেশ। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালে চীন সফর করেন। তখন চীনে একটি শান্তি সম্মেলন হয়েছিল, সেই শান্তি সম্মেলনে প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন এবং এরপর 1957 সালে মন্ত্রী হিসেবে তিনি চীন সফর করেছিলেন এবং যখন আওয়ামী লীগ সরকারে তখন 56 সালে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। চৌ এনলাই তিনি এসেছিলেন। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সফর সবসময় অত্যন্ত গুরুত্ব বহন করে এবং চীনের নেতৃবৃন্দ এটা অত্যন্ত গুরুত্বের সাথে সব সময় তারা স্মরণ করেছে। আমাদের দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিটা সেখান থেকেই রচিত। চীনের রাষ্ট্রপতি সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং তার সঙ্গে সাক্ষাৎকালে আমরা এই সম্পর্কে আলোচনা করি এবং তিনি সবসময় বঙ্গবন্ধুর চীন সফরের কথা উল্লেখ করেন এবং ধীরে ধীরে আমাদের যে সম্পর্ক উন্নত হচ্ছে এবং পর্যায়ক্রমে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পারস্পরিক বিশ্বাস, সমতা এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক সম্পর্ককে ইকোনমিক পার্টনারশিপ থেকে পর্যায়ক্রমে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীতকরণের বিষয়ে গঠনমূলক আলোচনা আমাদের হয়েছে। চীনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আনুষ্ঠানিক আলোচনার উদ্দেশ্যে আমি 8 জুন বেইজিং পৌঁছায়। একই দিনে আমি তিয়ানআনমেন স্কোয়ারে চীনের মহান সংগ্রামের শহীদ
শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করি। 9 জুন বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কেচিং এর সাথে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হই এবং বৈঠক শেষে আমার সম্মানে চীনের প্রধানমন্ত্রী দেওয়া এক ভোজসভায় যোগ দেই। আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে চীনের গ্রেট হল অব দ্য পিপলে আমাকে চীনের প্রধানমন্ত্রী লি কেচিং উষ্ণ অভ্যর্থনা জানান। চীনের অন্যান্য নেতাদের ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরিচয় করে দেন। এখানে চীনের গণমুক্তি ফৌজের সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল 19 বার তোপধ্বনির মাধ্যমে আমাকে অভিবাদন জানায় এবং গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শন শেষে আমি গ্রেট হল প্লাজার সামনে গণমুক্তি ফৌজের পতাকার প্রতি শ্রদ্ধা জানাই। শীর্ষ বৈঠকে দুই দেশের সরকারের একাধিক মন্ত্রী ও শীর্ষ স্থানীয় কর্মকর্তাগণ অংশ নেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। বিশেষভাবে এই আলোচনায় প্রাধান্য পেয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রটি। এছাড়া বিনিয়োগ, কৃষি, যোগাযোগ, পর্যটন, শিক্ষা, সংস্কৃতি, বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস, টেলিযোগাযোগ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, বিশেষত বড় বড় শহরে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ ব্যবস্থাপনা বৈজ্ঞানিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আমাদের বিশেষ আলোচনা হয়। এছাড়া পাট শিল্পের উন্নয়নে প্রযুক্তি হস্তান্তর এবং এই শিল্পে বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত পাটজাত পণ্য চীনে রপ্তানি করে দুই দেশের বাণিজ্য অসাম্য দূর করার প্রস্তাব আমি দিয়েছি। তাছাড়া সুপার হাইব্রিড ধান এ বিষয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে ইতিমধ্যে চীন আমাদের সহযোগিতা করছে এবং এই সুপার হাইব্রিড ধান উৎপাদনের ক্ষেত্রে গবেষণা যাতে হয় সে ব্যবস্থাটাও করবার কথা চীন আমাদের বলেছে এবং পাটজাত দ্রব্য বাংলাদেশ থেকে তারা রপ্তানি করবেন এই অঙ্গীকার আমরা পেয়েছি। আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্প সমূহে চীন সরকারের ঋণ ও অনুদানের বিষয়ে আলোচনা হয়েছে এবং যে সকল প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে আমরা চিহ্নিত করেছি তা হলো ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ 3 ইনফো সরকার শীর্ষক প্রকল্প। এই প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যন্ত সকল সরকারি দপ্তরসমূহকে নেটওয়ার্কের আওতায় আনা হবে। খ, রাজশাহী ওয়াসা ভূপরিস্থ পানি পরিশোধনাগার প্রকল্প। গ, চট্টগ্রামের কালুঘাটে কর্ণফুলী নদীর উপর দ্বিতীয় রেল সড়ক সেতু নির্মাণ, রেল এবং সড়ক সেতু নির্মাণ। ঘ, চট্টগ্রাম রামু কক্সবাজার এবং রামু গুন্দুম দ্বৈত গেজ রেল লাইন স্থাপন। ইস্টার্ন রিফাইনারি ইউনিট 2 এবং সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রজেক্ট SPM। আনুষ্ঠানিক আলোচনা শেষে দুই দেশের মধ্যে 20 দফা সম্বলিত একটি যৌথ ইস্তিহার এবং 6টি দলিল স্বাক্ষরিত হয়। এগুলোর মধ্যে রয়েছে 2টি চুক্তি এগ্রিমেন্ট, 2টি সমঝোতা স্মারক MOU এবং 2টি পত্র বিনিময় লেটার অফ এক্সচেঞ্জ। দলিল সমূহের দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেন। চুক্তিগুলো হচ্ছে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক কারিগরি সহযোগিতা চুক্তির মাধ্যমে প্রকল্প অনুদান প্রদান, যৌথ উদ্যোগে পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন। সমঝোতা স্মারকগুলো হচ্ছে বাংলাদেশ চীনের অর্থনৈতিক ও বিনিয়োগ অঞ্চল প্রতিষ্ঠা এবং কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন বিশিষ্ট
টানেল নির্মাণ। পত্র বিনিময়গুলো হচ্ছে বাংলাদেশে দুর্যোগকালীন উদ্ধার সরঞ্জামের দ্বিতীয় ব্যাচ গ্রহণ এবং বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার সম্ভাব্যতা জরিপ সংক্রান্ত পত্র বিনিময়। উপরোক্ত দলিলসমূহের বাইরে বেসরকারি পর্যায়ে বাংলাদেশে একটি গার্মেন্টস পল্লী স্থাপনে বেইজিং এ বাংলাদেশ পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি BGMEA চীনের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির সাথে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করেছে। চুক্তি শর্ত মতে মুন্সিগঞ্জ গজারি উপজেলায় প্রস্তাবিত গার্মেন্টস ভিলেজে 490 একর জমির উপর আন্তর্জাতিক মানসম্পন্ন কারখানা তৈরি করবে চীনের এই প্রতিষ্ঠান। তৈরির পর কারখানাগুলো মালিকানা এবং পরিচালনায় BGMEA এর সদস্যরা অগ্রাধিকার পাবেন। 10 জুন বিকেলে বেইজিং এর গ্রেট হল অফ পিপলের উষ্ণ পরিবেশে আমার চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে বৈঠক হয়। বৈঠককালে মাননীয় রাষ্ট্রপতি বলেছেন, চীনের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং তার দেশ বাংলাদেশকে কৌশলগত অংশীদার অর্থাৎ স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিবেচনা করে। তিনি আরো বলেন, ভারত মহাসাগর অঞ্চলে অবস্থিত বাংলাদেশ ভূকৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। চীনা রাষ্ট্রপতি স্বতঃস্ফূর্তভাবে বাণিজ্য সাম্যের প্রসঙ্গ তুলেছেন, বলেছেন এ বিষয়ে তারা উদ্বিগ্ন রয়েছেন এবং এই ইস্যু নিরসনে চীনা সরকার সম্ভাব্য সবকিছু করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ঢাকায় হাইব্রিড ধান ল্যাবরেটরি স্থাপন এবং সুপার হাইব্রিড ধান উৎপাদনে বিনা শর্তে বীজ হস্তান্তরের প্রতিশ্রুতি দেন চীনা রাষ্ট্রপতি শি জিনপিং। এই সফরকালে আমি চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে CIIS আয়োজিত সাম্প্রতিক সময়ে আর্থ-সামাজিক উন্নয়নে অর্জনসমূহ এবং চীনের অংশীদারিত্বমূলক সম্পর্ক শীর্ষক সেমিনারে বিগত 5 বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরি এবং বাংলাদেশের এই উন্নয়নে চীনের অব্যাহত সমর্থনের প্রশংসা করি। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চাই এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়া একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই ঘোষণা দিয়ে আমি এখানে এই ক্ষেত্রে চীনের সহযোগিতা ও সমর্থনের জন্য আশা পোষণ করি এবং এখানে তাদের কাছ থেকে আমরা সহযোগিতার আশ্বাস পাই। এছাড়া চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড CCPIT আয়োজিত বাংলাদেশ চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ফোরামে দেওয়া কিনোট স্পিচে আমি অর্থনৈতিক উন্নয়নে মডেল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি রয়েছে সেই অগ্রগতির চিত্র তুলে ধরি। আমি আমার বক্তব্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা অনুসন্ধানে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশকে একটি লাভজনক গন্তব্য হিসেবে গণ্য করে বাংলাদেশ সফরে আহ্বান জানিয়েছি। এই সফরকালে আমি চীনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইউনান টেলিভিশন, ফোয়েনিক্স টিভি, টক উইথ ওয়ার্ল্ড লিডার্স, CCTV, চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক সমূহ তুলে ধরেছি। আমার চীনের সরকারি সফরের উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে বিশেষভাবে রয়েছে বাৎসরিক
প্রকল্প অনুদান গ্রান্ট অর্থাৎ RMB 150 মিলিয়ন প্রায় 25 মিলিয়ন মার্কিন ডলার হতে RMB 300 মিলিয়ন অর্থাৎ প্রায় 50 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হয়েছে। খ কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন বিশিষ্ট টানেল নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষর সড়ক যোগাযোগের ক্ষেত্রে একটা ইতিবাচক মাইল ফলক হয়ে থাকবে এবং আমরা খুব দ্রুতই এর নির্মাণ কাজ শুরু করব। চট্টগ্রামে গণচীনের অর্থনৈতিক বিনিয়োগ অঞ্চল প্রতিষ্ঠা বাণিজ্য বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করবে, বিদ্যমান দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি ও দ্বৈত করার ও পরিহার সংক্রান্ত কনভেনশনের আওতায় বাংলাদেশে চীনের বিনিয়োগ পুরোপুরি নিরাপদ বলে বিবেচিত হয়ে থাকে। ঘ সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের দক্ষতা বৃদ্ধিতে চীনের প্রথিতযশা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ সৃষ্টি হয়েছে। বাণিজ্য সাম্য হ্রাসকরণে বাংলাদেশ হতে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি এবং বাংলাদেশে পাট শিল্পে চীনা বিনিয়োগ করার ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এছাড়া পাট ভিত্তিক উচ্চমানের গার্মেন্টস প্রস্তুতকরণে চীনের প্রযুক্তিগত সহায়তার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মিয়ানমার ভূখণ্ডের বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত গ্যাস ক্ষেত্র থেকে বাংলাদেশের কাছে গ্যাস বিক্রির জন্য চীনের প্রধানমন্ত্রীকে আমি প্রস্তাব দিয়েছি। চীন সরকার বাংলাদেশের এ প্রস্তাবে সমর্থন দেয়, তবে তিনি এক্ষেত্রে 4 দেশীয় কনসোর্টিয়ামে বিষয়টি আলোচনার পরামর্শ দিয়েছেন এবং আমরা সেটা অচিরেই শুরু করব। BCIM ইকোনমিক করিডোর সৃষ্টির মাধ্যমে আঞ্চলিক সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে বাংলাদেশ ও চীন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এবং মিয়ানমারের সাথে একযোগে ঘনিষ্ঠভাবে কাজ করবার প্রত্যয় ব্যক্ত করেছে। চীন সরকারের উদ্যোগে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক করিডোর বাস্তবায়নের জোর প্রচেষ্টা চলছে এবং এর দ্রুত অগ্রগতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ, এবং আমি এই আশ্বাসও দিয়েছি যে এই ক্ষেত্রে বাংলাদেশ যথাযথ ভূমিকা রাখবে এবং এটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় তার জন্য যা করা বাংলাদেশ করবে। এরই ধারাবাহিকতায় BCIM-EC এর পরবর্তী যৌথ সমীক্ষা গ্রুপের সভা সেপ্টেম্বর 2014 কক্সবাজারে অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। এই অর্থনৈতিক করিডোর সংহতকরণেও আমার চীন সফর বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বাংলাদেশি ছাত্রছাত্রীদের বৃত্তির সংখ্যা এবং ভাতার পরিমাণ বৃদ্ধির জন্য চীনের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম। এ ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তিনি বৃত্তির সংখ্যাও বাড়িয়েছেন, ভাতার পরিমাণও বাড়িয়েছেন। আগামী বছর উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে 40 বছর পূর্তিতে উচ্চ পর্যায়ে সফর বিনিময় সহ বছরব্যাপী আনুষ্ঠানিকতা পালন করা হবে। সফরের প্রতিটি পর্যায়ে উষ্ণ অভ্যর্থনা, আন্তরিকতা, আন্তরিক আতিথেয়তা এবং গভীর সৌহার্দ্য প্রদর্শন বাংলাদেশ চীন বন্ধুত্বে অকুণ্ঠ সমর্থনের প্রতিফলন ছিল। চীনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বাংলাদেশকে তাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করেছেন বলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রেও আমার এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে চীনের নতুন নেতৃত্বের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে, যা দুই দেশের মধ্যকার বিরাজমান সৌহার্দ্যমূলক সম্পর্ককে আরো সুসংহত করবে। সার্বিক বিবেচনায়
চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, বিজ্ঞান ও কারিগরি সহ সকল ক্ষেত্রে সহযোগিতা, বন্ধুত্ব এবং অংশীদারিত্বের সম্পর্ক আমার চীন সফরের মধ্য দিয়ে নিবিড় হবে বলে আশা করা যাচ্ছে। জাপানের সফরের পর আমার এই চীন সফরও অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে বলে আমি মনে করি। আমি আমার সফরের সময় চীনের প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রপতি দুজনকেই বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রায় 5 মাস হলো আমরা টানা দ্বিতীয়বারের মতো সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমাদের লক্ষ্য আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে আমরা উন্নীত করব। তবে লক্ষ্য আমাদের স্থির আছে, আশা করি তার অনেক আগেই আমরা তা করতে সক্ষম আমরা পারব। এ লক্ষ্যে আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্টের উপরও জোর দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন এক্ষেত্রে আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি। গত 2 সপ্তাহের মধ্যে আমি বাংলাদেশের অন্যতম প্রধান বন্ধু দেশ জাপান ও চীন সফর করলাম। বন্ধুপ্রতিম দুটি দেশই আমাদের অনেকগুলো উন্নয়ন প্রকল্প, যেগুলি যথেষ্ট কঠিন এবং অনেক ব্যয় সাপেক্ষ, সেই প্রকল্পগুলি বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়েছে এবং এ ব্যাপারে চুক্তি ও এমইউ স্বাক্ষরিত হয়েছে। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে উন্নত এবং শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আসুন অমিত সম্ভাবনা বাংলাদেশকে আমরা বিশ্ব সভায় মর্যাদার আসনে অভিষেক, যার যার অবস্থান থেকে একযোগে কাজ করে যাই। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমাদের লক্ষ্য পূরণ করা আমাদের জন্য কোনো মতে কোনো কঠিন কাজ হবে বলে আমি মনে করি না, কারণ আমরা রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছি। আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ 23 বছর সংগ্রাম করে, মুক্তিযুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি হিসেবে আমাদেরকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতেই হবে এবং তার জন্য সকলকেই এক হয়ে কাজ করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। বলেন।
হবে না, তাহলে তাহলে একটা অনুমতির কাজ। হ্যাঁ, আপনি করতে পারেন, ঠিক আছে। এই প্রশ্ন দুটোর উত্তরটা দিন। আমি একবার শেষ করে আপনি বসে যাই, তারপর অন্য বন্ধুরা করবেন। আবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতি কেন্দ্রিক। আপনি যখন চীনে সফরে ছিলেন তখন দুইটি ঘটনা বাংলাদেশে এবং আপনি চীনে ছিলেন মালয়েশিয়াতে ঘটেছে। একটি হচ্ছে যে বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে প্রস্তাব দিয়েছেন যে তিনি সংলাপে বসতে চান। এটি হলো বিএনপির চেয়ারপারসনের প্রস্তাব। আর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি ব্রিটেন থেকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়াতে এসেছিলেন এবং সেখানে এসে তিনি সেখানে বিবৃতি দিয়ে বলেছেন যে জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে আপনার একটি সম্পর্ক আছে, আপনাকে রিমান্ডে নেওয়ার দাবি তুলেছেন। একদিকে সংলাপের প্রস্তাব, আর একদিকে রিমান্ডে নেওয়ার প্রস্তাব। আপনার যদি কোনো মন্তব্য থাকে। আচ্ছা, প্রথমে যেটা বলে রাখি, দেখুন 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যারা আমাদের বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমরা সবসময় তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আগেও ছিল। হ্যাঁ, তখনকার বিশ্ব রাজনীতির কারণে হয়তো চীন আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ায়নি, কিন্তু স্বাধীনতার পর চীনের সঙ্গে কিন্তু আমাদের আলাপ আলোচনা চলছিল এবং একটা স্বীকৃতি দেওয়ার পর্যায়ে কিন্তু চলে আসছে। আপনারা জানেন যে স্বাধীনতার পরে মাত্র 3.5 বছর জাতির পিতা ক্ষমতায় ছিলেন। এই 3.5 বছরের মধ্যে প্রায় 140টা দেশ আমাদের স্বীকৃতি দিয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসেবে, এবং যে দেশগুলি তখনও দেয়নি তারাও কিন্তু স্বীকৃতি দেবার প্রস্তুতি নিয়েছিল। হয়তো জাতির পিতা বেঁচে থাকলে তার জীবিতকালে এই স্বীকৃতিগুলি আমরা পেতাম, চীন সহ। যাও, স্বীকৃতিটা পরে এসেছে। আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটাই আমাদের পররাষ্ট্র নীতি। আর দক্ষিণ এশিয়ার একটা দেশ হিসেবে বাংলাদেশ, এই যে বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখন সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চাই, কারণ আমাদের একটাই লক্ষ্য যে স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমার অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সব থেকে বেশি প্রয়োজন। প্রয়োজন কেন? কারণ আমার দেশের মানুষের জন্য। 75-এ জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের অগ্রযাত্রায় যে আঘাত এসেছিল, সেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে বাংলাদেশকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে যারা বন্ধুত্বের হাত বাড়াবেন, অবশ্যই তাদের সাথে আমরা বন্ধুত্ব করেই এগিয়ে যাব। এটা হলো বাস্তবতা। গভীর সমুদ্র বন্দরের ব্যাপারে বলবো, আমরা অনেক দেশ থেকে অনেক প্রস্তাব পেয়েছি। প্রস্তাবগুলি বিবেচনা করা হচ্ছে। এখানে যে খুব দ্রুত আমাদের এই গভীর সমুদ্র বন্দর করে দিতে পারবে, আমরা তার সাথে সমঝোতা করবো, তাকে দিয়ে করাবো। কাজে এই বিষয়টা এখনো পরীক্ষাধীন রয়েছে এবং এই বিষয়ে আলোচনাও হয়েছে। আলোচনা হয় তা না, আলোচনা হয়েছে। গেল, আমরা মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জাপানকে জায়গা দিয়েছি। আমি আমার জাপান ফেরত এসে যখন আমি প্রেস কনফারেন্স করি,
আমাদের সাংবাদিক বন্ধুদের অনেকে জিজ্ঞাসা করেছিলাম মাতার বাড়িটা কোথায়, আপনারা কিন্তু কেউ বলতে পারেন নাই। আর এখানেও আমি পটুয়াখালী কলাপাড়া বললাম, কারণ আমি যদি বলতাম যেটা হবে রামনাবাদে পায়রা নদীর পারে, আমি যদি জিজ্ঞেস করি পায়রা নদীটা কোথায়, আমি জানি আপনারা কেউই বলতে পারবেন না, যদি পটুয়াখালী বা বরগুনা বাড়ি না হয়। এটা হলো বাস্তবতা, এটা হলো এবং দুঃখজনক। কারণ একজন সাংবাদিক বাংলাদেশকে চিনবে না, জানবে না, বাংলাদেশের নদীর নাম জানবে না, বাংলাদেশকে বাংলাদেশ আপনার দেশ আপনি চিনবে না, এটা কেমন করে হয়? আমরা এখানে আপনি জানেন যে 1300 মেগাওয়াট 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, 3টা বিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক আমরা নির্মাণ করছি। মাতারবাড়ি, কক্সবাজার, মহেশখালী যে বিশাল দ্বীপ উঠেছে সেই অঞ্চল, সেখানে আমরা জাপানকে দিচ্ছি। শুধু বিদ্যুৎ কেন্দ্রই হবে না, বিদ্যুৎ কেন্দ্রের সাথে সাথে ওই এলাকাটা পুরো উন্নয়ন হবে এবং একটা যোগাযোগ, মূল ভূখণ্ডের সাথে যোগাযোগেরও ব্যবস্থা হবে। সেইভাবে আমরা পরিকল্পনাটা করে যাচ্ছি। রামপালে আমরা যে বিদ্যুৎ কেন্দ্র সেটা ভারতের সাথে আমরা তৈরি করছি এবং রামপাল, সবাই রামপালকে নাম জানেন, কিন্তু রামপাল যে কোথায়, কত দূর, সুন্দরবনের কত কাছে না কত দূরে, অথবা এটা বাগেরহাটেরও কত কাছে কত দূর, অনেকে বলতে পারবো না, কারণ জান নাই, কারণ যাওয়ার মতো অবস্থা না, কারণ ওটা নদীর পাড়ে একদম ডোবা জায়গা। আমরা নদীর ড্রেজিং করে করে মাটি তুলে তুলে জায়গাটাকে আস্তে আস্তে করছি, তবে খুব তাড়াতাড়ি যেতে পারবেন কারণ রাস্তা তৈরি হচ্ছে। এবং তখন দেখবেন যে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না, কারণ আমাদের তো কিছু অদ্ভুত অদ্ভুত চিন্তার লোক আছে যে আমি ঘন বসতি এলাকা, যেখানে দিনাজপুর, আমি 96 সালে যখন সরকারে, তখন ওই দিনাজপুরে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছিলাম। তার প্রথম ফেজ হয়ে গেছে, দ্বিতীয় ফেজ হয়ে গেছে, তৃতীয় ফেজ হচ্ছে। একটা ঘন বসতিপূর্ণ এলাকায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের তো কোনো ক্ষতি করেই নাই, বরং ওই সব এলাকার জমিতে ধান থেকে শুরু করে সমস্ত ফসল হচ্ছে, উৎপাদন বরং বৃদ্ধি পাচ্ছে, বরং ফার্টিলিটি বেড়ে গেছে। আর এখানে একটা সম্পূর্ণ ডোবা জায়গা পশুর নদীর তীরে, যে জায়গা আমরা ড্রেজিং করে মাটি তুলে সেখানে আমরা বিদ্যুৎ কেন্দ্র করছি, সেটা নিয়ে কেন্দ্রে এখনো আন্দোলন করে যাচ্ছেন। যারা আন্দোলন করেছে তারাও কিন্তু ওই জায়গায় যান নাই, দেখেন নাই। অবশ্য রাস্তাঘাট হয়ে গেলে যেতে পারবেন, আমরা সে ব্যবস্থা করে দিচ্ছি, আমরা সেখানে দিচ্ছি। আর এটা হচ্ছে বরগুনা এবং পটুয়াখালী মাঝামাঝি পায়রা নদী, বিশাল নদী। কেউ গেছেন কি আমি জানি না, গেলে দেখবেন ওখানে মনে হবে একেবারে সাগরের মতো। সেখানে রামনাবাদ একটা জায়গা, যেখানে আমরা একটা সমুদ্র বন্দর ইতিমধ্যে শুরু করেছি, ওখানে আমরা একটা নেভাল বেজও করছি। সেখানে এই সমুদ্র বন্দর করার সাথে সাথে আমরা কিন্তু ওখানে জায়গাটাকে নিয়ে একটা পরিকল্পনা নিয়েছি যে সেখানে আমরা একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করব। কারণ আমার একটা বন্দর করতে হলে বিদ্যুৎ কেন্দ্র লাগবে। আর দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিত, দক্ষিণের দিকে খুব কম লোকই তাকিয়েছে, বোধহয় সবসময় নৌকায় ভোট দেয়, সেটাও তাদের অপরাধ ছিল। কাজে আমার দায়িত্ব আছে, আমিও তো দক্ষিণের মেয়ে, আর ওই এলাকায় আমি বরগুনায় ইলেকশন করেছি। কাজে ওই জায়গায় আমরা এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটা করে যাচ্ছি। গেল সেটা। আসেন এখন আমার তো এখানে জবাব দেওয়া প্রয়োজন নেই, আপনার উত্তরেই জবাব আসছে। মা বলে সংলাপ যাই, বেটা বলে কি তার পিতৃ হত্যার জন্য আমাকে রিমান্ডে নেবে।
আমি খালি একটা হিসাব দিই যে বঙ্গবন্ধু, এটা থেকে এটা পরে দেখা লাগে। বঙ্গবন্ধুকে হত্যার পর এই যে খুনিদেরকে জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল, রিমান্ডে কাকে নেওয়া উচিত, কার কাছ থেকে খবর নেওয়া উচিত, আমি সেইটাই প্রশ্নটা রাখতে চাই। যে খুনিরা আত্মস্বীকৃত, যারা নিজেরা বলেছে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কর্নেল ফারুক তার বিবিসি ইন্টারভিউতে, এবং সে চ্যালেঞ্জ করেছে যে কে আছে তাকে বিচার করবে। এবং খন্দকার মোস্তাক, হ্যাঁ অবশ্য সে আওয়ামী লীগে ছিল, এটা ঠিক, কিন্তু সেটা বেঈমান মুনাফিক খুনি। এবং সেই খন্দকার মোস্তাক সেও তো সংবিধান লঙ্ঘন করেই রাষ্ট্রপতি হয়েছিল, এবং সেই সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যে মোস্তাক রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা দিল, সেই মোস্তাকের হাতে জিয়াউর রহমান হলকে সে সেনাবাহিনী প্রধান। এই অ্যাপয়েন্টমেন্ট জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান হিসেবে কে নিয়োগ দিয়েছিল খন্দকার মোস্তাক। কি খাতিরটা ছিল, কি সমঝোতা ছিল, কি ছিল তাদের মাঝে? শুধু তাই না, বঙ্গবন্ধুর হত্যাকারী আত্মস্বীকৃত, তাদের দেশ থেকে তো বাইরে চলে যেতেই দেওয়া হলো। তারপরে জিয়াউর রহমানের উদ্যোগে এই সমস্ত কিলারদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হলো। আমি কথাটা বারবার বলি, দূতাবাসে চাকরি, অনেকে হয়তো যায় না কোথায় কোথায় চাকরি দেওয়া হয়েছে। আমি একটু সেটাও আজকে বলতে চাচ্ছি। আমি এটা পুরনো পত্রিকা নিয়ে আসছি, সেই জন্য এটা একেবারে সেই অনেক পুরনো। এখানে যেমন মেজর ডালিম, তাকে ফার্স্ট সেক্রেটারি করা হলো চীনে। মেজর পাশা ফার্স্ট সেক্রেটারি আর্জেন্টিনা। মেজর শাহরিয়ার সেকেন্ড সেক্রেটারি কায়রো। বজলুর রহমান সেকেন্ড সেক্রেটারি পাকিস্তান। এম এ রাশেদ চৌধুরী সেকেন্ড সেক্রেটারি জেদ্দা। আবুল মজিদ থার্ড সেক্রেটারি ঢাকা। মেজর নূর সেকেন্ড সেক্রেটারি তেহরান। মেজর খোকর, এর নামটা বোধহয় হবে, সেকেন্ড সেক্রেটারি বাগদাদ। মেজর কিসমত থার্ড সেক্রেটারি আবুধাবি। কিসমতের বাড়ি কিন্তু নারায়ণগঞ্জ। বহু অপকর্মের হত্যা। কাজে এরকম ভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে পোস্টিং দেওয়া হলো। এখন আমি ভাবছি যে এই যে বঙ্গবন্ধু হত্যার খুনিদের বিচার আমরা করেছি, তাদের শাস্তি কার্যকর হয়েছে, এর ষড়যন্ত্রের সাথে কারা জড়িত ছিল? আর জিয়া হত্যার ব্যাপারে আমাকে দোষী করে, আমি এক নাম্বার বেগম জিয়াকে জিজ্ঞাসা করব, উনি স্বামীর লাশ কেন দেখতে চান নাই? এটা তো গুলি খাওয়া লাশ। যখন জেনারেল এরশাদ একটা বাক্স নিয়ে আসলো, উনি তো লাশ দেখতে চাননি। ওনার কথা বাদ দিলাম, ওনার ছেলে আজকে যিনি বড় কথা বলছেন, সে ছেলের বয়স কিন্তু একেবারে কম ছিল না। সে কি বাপের লাশ দেখেছে? বাপের মরা মুখ দেখেছে? দেখতে চেয়েছে? চায় নাই। কেন চায় নাই? রহস্যটা কি? বিএনপি কে যখন ক্ষমতায়, এবং আমরা জানি জিয়া হত্যার মামলা, এখনো সেই মামলা কিন্তু চট্টগ্রাম কোর্টে, কম করেও 150 বার বোধহয় চট্টগ্রাম কোর্টে সেই মামলা উঠেছে। বিএনপি
কখনো সে মামলা করেছে? কেউ সাক্ষী দিয়েছে? কেউ মামলা পরিচালনা করার চেষ্টা করেছে? বরং 91 সালে বিএনপি ক্ষমতা আসার পর তাদের হোম মিনিস্টার যে ছিল ওখানে বসে তারা সিদ্ধান্ত দিয়েছিল যে ওই মামলার আর কোনো তদন্ত করবে না, বিচারও করবে না। আমার কথা বিশ্বাস নয়, হোম মিনিস্টারের ডকুমেন্ট আছে, খুঁজে বের করেন। কেন বিচার করেনি তখন? কেন এই বিচার কেন করলো না? মিউটিনি হয়েছে বলে তড়িঘড়ি করে মাত্র বোধহয় 2-3 সপ্তাহের মধ্যে এক বিচারের নামে 12 জন সেনাবাহিনীর অফিসারকে ফাঁসি দিল। না তাদের আপিল করার সুযোগ, না তাদের কোন রকম সুযোগ। আমি জানি ওই অফিসারদের অনেকে জানি না, হয়তো ঘরে বসে টেলিভিশন দেখছে, ধরে নিয়ে গেছে, সাথে সাথে ফাঁসি দিয়ে দিচ্ছে। এত দ্রুত বিচার করে তাদের ফাঁসি দিয়ে দেখালো যে হ্যাঁ বিচার হয়ে গেছে, কিন্তু খুনের মামলার বিচার কিন্তু হয় নাই। সে মামলা এখনো পেন্ডিং, খুনের মামলা এখনো কোনোদিন তামাদি হয় না। খালেদা জিয়া 2 বার ক্ষমতায় ছিল, আর একবার তো 1.5 মাসের জন্য, সেই 15 ফেব্রুয়ারি 96-তে, যেটা জনগণের আন্দোলনের তোড়ে পদত্যাগে বাধ্য হয়েছিল। তারপর তারা এটা দাবি করে 3 বার। তো 3 বার ক্ষমতায় থাকলো, খালেদা জিয়া তার স্বামীর হত্যার বিচার করলো না, তদন্ত করলো না। তারেক জিয়া ব্যবসা বাণিজ্য করে পয়সা বানালো, হাওয়া ভবন খুললো, হাওয়া ভবন খুলে দুর্দন্ত প্রতাপে তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রশাসন, আর্মি, সব জায়গায় প্রমোশন থেকে শুরু করে সব কাজ করলো। তো বাপের হত্যার বিচারটা করলো না কেন? কেন বিচার করে না? আজকে বলে রিমান্ডে নেওয়া। বরং জিয়া হত্যার জন্য আর একটা কথা কিনে বলে রাখি, প্রশ্ন যখন করছেন সবই বলতে হবে। আরেকটা কথা হচ্ছে যে তারা ক্ষমতায় ছিল, আপনাদের মনে থাকা উচিত 90 সালে, যতদূর মনে পড়ে, জানুয়ারির কোন এক সময় খালেদা জিয়া গুলিস্তান চত্বরে তখন মিটিং করতো, মনে আছে, গোলাপ সমাজের কাছে। সেই এক মিটিং এ হঠাৎ সে বলল যে জেনারেল এরশাদ তার স্বামীর হত্যাকারী। এই প্রথম 81 সালে ঘটনা, তার 9 বছর পর উনি বললেন জেনারেল এরশাদ তার স্বামীর হত্যাকারী। তাই যদি হয়, একটা হত্যাকারীর কাছ থেকে তিনি বাড়ি নিলেন, একখানা না, 2-2খানা গাড়িটা কে দিয়েছিল আপনারা খুঁজে বের করেন, আর যদি না বার করতে পারেন তাও আমি বলতে পারবো। নগদ টাকা মনে পড়ে আপনাদের যে সেই সময় কিচ্ছু থুয়ে যায় না, সেরা গেঞ্জি, ভাঙ্গা সুটকেস, ভাত পায় না, খাবার পায় না, কিছু পায় না। জিয়া ছোট ছোট মাছ ছাড়া কিছু খায় না, আর সেরা গেঞ্জি ছাড়া পরে না, যদিও প্যারিসের থেকে স্যুট আর জুতা সবকিছুই আসতো। এখনো তার মিউজিয়ামে খুব দামি সুটকেসই দেখবেন, সেটা ভাঙ্গা সুটকেস ছিল না, কিন্তু বললো ভাঙ্গা সুটকেস আর সেরা গেঞ্জি ছাড়া কিচ্ছু থুয়ে যায় না। এই কথা বলে ক্যাবিনেট সিদ্ধান্ত নিল তাকে বাড়ি দেবে। যে বাড়ি দিল ওটা ওনার পছন্দ হলো না, উনি নিজে ঘুরে গুলশানে সেই সময়কার সব থেকে ভালো উন্নত বাড়িটা তিনি নিলেন। ক্যাবিনেটের সিদ্ধান্ত পরিবর্তন, এই ডকুমেন্ট ক্যাবিনেট ডিভিশন আছে, কারো যদি শখ থাকে আর ক্যাব থেকে খুঁজে নিয়ে বা ক্যাবিনেটে গেলে পাবেন। সেই বাড়ি নিল, ওই বাড়ি নিয়েই খান ধরো জেনারেল এরশাদ আবার ক্যান্টনমেন্টের বাড়ি, ওই জায়গার বাড়ি দিতে পারে না আইনত, তারপর সেই বাড়িতে তাকে দেওয়া হলো।
তো যাকে স্বামীর খুনি হিসেবে চিহ্নিত করলো, তার কাছ থেকে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, এত সুযোগ কিভাবে নিল? কোন অছিলা নিল? কি কারণে নিল? কি সম্পর্ক ছিল? জিয়াকে হত্যা করলো যদি এরশাদ, তাহলে তার কাছ থেকে এই সম্পত্তি নেয়ার রহস্যটা কি? তাহলে ওই হত্যার সাথে তার কি সম্পর্ক ছিল? সে জবাবটা তার ওই পরিবারকে দিতে হবে। পার্লামেন্টে একবার এই নিয়ে যখন অনেক ডিবেট, তখন আমাদের বেগম মতিয়া চৌধুরী উঠে বললেন যে আপনি স্বামীর হত্যার বিচার করেন না কেন, আপনি তখন প্রধানমন্ত্রী। তার উত্তরে কি দিয়েছিল মনে আছে আপনাদের? ভুলে গেছেন? বলছে যে আপনি বিচার করেন, আপনি বিচার করেন। তো মতি আবার কি বলে, উনি একটু দেশি ভাষাই বলছিলেন যে স্বামী বলল আপনার, আর বিচার করবো আমি? আপনি প্রধানমন্ত্রী স্বামীর হত্যার বিচার করবেন না, আর আমারই বিচার করতে, আমি কি হিসেবে বিচার করব? আজকে তারা বলে রিমান্ডে নিতে হবে। বরং এরশাদের কাছ থেকে এই যে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সম্পত্তি নেওয়া, কারণ যখন বলছে ভাঙা গেঞ্জি, ঠিক সেই সময় পার্লামেন্টে আপনারা পার্লামেন্টের প্রসিডিংস বের করেন 81 সালে সুধাংশু শেখর হালদার, কারণ আমাদের কাছে একটা চেক আসে, একটা ব্যাংকে থেকে টাকা ট্রান্সফার হচ্ছে, সেই যুগে 10 লাখ টাকা এখন 10 কোটি টাকার সমান। সেই 10 লাখ টাকা চেক যখন ট্রান্সফার হয়েছে, চেকের কপি সুধাংশু শেখর হালদার সেটা পার্লামেন্টে তুলেছিলেন। জোনারের ভাঙা সুরেশের আগেঞ্জিতে এই এত টাকা আসলো কোত্থেকে, এবং এক ব্যাংকের থেকে এই টাকা কেন ব্যাংকে ট্রান্সফার করা হচ্ছে, এই টাকাটা কোত্থেকে আসলো? তখন সাথে সাথে মানে সরকারের পক্ষ থেকে এরশাদ এবং সবাই ঘোষণা দিল টাকাটা সরকার তাকে দিয়েছে। লজ্জা হয় না যে যাকে স্বামীর হত্যাকারী বলে চিহ্নিত করে তার কাছ থেকে সম্পত্তি নিতে? কই আমি তো নেই নাই। আমি যখন 81 সালে বাংলাদেশে ফিরে আসি, আমার তো কোনো ঘর ছিল না, বাড়ি ছিল, কোথাও থাকার জায়গা ছিল না। আর আপনারা জানেন আমাদের ছোটবেলা থেকে অভিজ্ঞতা আছে যে রাজনীতিবিদ শুনলে বাড়ি ভাড়া সহসা কেউ দিতেও চায় না, আর যদি দেখে বৈরী সরকার দেয় না। এটা আমরা ছোটবেলা থেকে ভুক্তভোগী। আমরা দেখছি আব্বাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমাদের 3 দিনের নোটিশে বাইরে থেকে বের করে দিয়েছে। আমার মা আমরা ছোট ছোট ঘুরে বেড়েছে একটা বাড়ি ভাড়ার জন্য, কি কষ্ট করতে হয়েছে। ঠিক সে একই অবস্থা আমারও ভুক্তভোগী, আমিও বহুবার, একবার দুইবার না, একটা বাসা ভাড়া পাওয়া যায়নি, কারণ রাজনীতিবিদ শুনলে কেউ দিতে চায়নি ভাড়া। সেই অবস্থায় আমার কাছে প্রস্তাব আসে নাই, তখন জিয়াউর রহমান জীবিত। আমি আমার ফুপুর বাসায়, তখন তো বাড়ি লাগবে কি লাগবে, আমার 32 নম্বর বাড়ি আমাকে খুলে দেয়নি, সেখানে যে আমি মিলাদ পড়বো সেটা থাকার জন্য না, শুধুমাত্র সেখানে মিলাদ পড়বো, বাবা ভাই বোনদের জন্য দোয়া করবো। জিয়াউর রহমান আমাকে 32 নম্বর বাড়িতে ঢুকতে দেয় নাই। এটা আমাদের সাংবাদিক সবাইকে জানা উচিত, দেশবাসী জানা উচিত যে আমি 81 সালে যখন ফিরে এসেছি আমাকে ওই বাড়িতে জিয়াউর রহমান ঢুকতে দেয়নি। আমি বাড়ির দরজার সামনে বসে, সেই দরজার রাস্তার উপরে বসে আমি মিলাদ পড়েছি, ওখানে বসে আমি দরজার সামনে বসে বসে প্রতিদিন আমি দোয়া করতাম। আমাকে ওই বাড়িতে জিয়াউর রহমান বেঁচে থেকে ঢুকতে দেয়নি, আমাকে অন্য বাড়ির সাথে। আমি কেন তার কাছ থেকে বাড়ি নিতে যাব? যাকে খন্দকার মোস্তাক সেনা প্রধান করলো,
যে আমার বাবার খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করলো, তাহলে ওই খুনির সাথে তাদের কি সম্পর্ক? তা তার কাছ থেকে কেন আমি নিতে যাব? আমি যখন ভারতে ছিলাম, বোধহয় 80 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে ভারত সফরে গিয়েছিল, আমার কাছে দেখা করতে চেয়েছিল, আমি কিন্তু দেখা করি নাই। তার স্ত্রীকে পাঠাতে চেয়েছিল, আমি রাজি হইনি। আমি জানি না, আমি এদের চেহারা, এই খুনিদের চেহারা দেখতে চাই না। আমি যখন 80 সালে লন্ডনে গেলাম, জিয়াউর রহমান ঠিক সেই সময় লন্ডনে সফরে গেল, সাথে অনেকেই ছিল, তার মধ্যে আমাদেরই বেশ কয়েকজন, আমাদের ছাত্রলীগের একজন এক্স লিডার তিনিও ছিলেন, আর 2-3 জন অনেকেই ছিল। এম্বাসির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে খুব চেষ্টা করলো যে কোনো মতে দেখা করি কিনা, আমি কিন্তু দেখা করিনি। কারণ যাদেরকে আমি জানি খুনের সাথে জড়িত, যাদেরকে আমি জানি ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের সাথে আমি কেন দেখা করব? তো কই বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া, তাদের তো লজ্জা হয় নাই এরশাদের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিতে, এবং মঞ্জুর হত্যার মামলা করে এরশাদ জিয়ার খুনি বলে তার বিরুদ্ধে মামলা করে নাই। রহস্যটা কি? তাহলে রিমান্ডে নিতে হবে ওই মা আর ছেলেকে। জিয়ার হত্যার বিচার করতে হলে ওই মা আর ছেলেকে আগে রিমান্ডে নিতে হবে, যে তাদের কতটুকু সম্পৃক্ততা আছে সেটা দেখতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ প্রশ্নটা করার জন্য, কারণ আমি জানতাম এই প্রশ্নটা করবেন। আবার আমি এসে ভাবছি যা বলবো মন করে সব কথা বলবো, আরো আছে আমার কাছে তথ্য, বহু কিছু আছে। আমি আজকে আমার পুরনো কাগজ ঘেটে ঘেটে বেশ কিছু, সেই 75-76 কাগজ বহু কিছু বের করছি, অনেক কিছু আছে। আর বললাম তো, আমাকে একদিকে যে রিমান্ডে নিতে চায়, আবার এদিকে বলে সংলাপ। আমি তো নিজে টেলিফোন করেছিলাম, আমি তো নিজে কথা বলেছি, কাজে এখন কার সাথে সংলাপ করব? কার সাথে? আপনারাই বলেন কার সাথে সংলাপ করব? উনি ইলেকশন ঠেকানোর জন্য শত শত লোক হত্যা করেছে আগুন দিয়ে পুড়িয়ে, সেই মানুষগুলি জীবন ফেরত দিক, বারবার সেই মানুষগুলি জীবন ফেরত দিতে কত মানুষ পঙ্গু হয়ে আছে, যেভাবে দেশের ক্ষতি করেছে। আমরা ক্ষমতায় ছিলাম বলে এই 4-5 মাসের মধ্যে সেই ক্ষতি আমরা পুষিয়ে নিতে পেরেছি। উনি নিজে একদিকে সংলাপের কথা বলবেন, না ছেলেকে বলবে রিমান্ডে দিতে। তা আগে তারা ঠিক করুক যে কি করবে, তারা আগে ঠিক করুক কি করবে। আরেকটা কথা আমি বলি, এই যে বিদেশিরা বা ইউরোপিয়ান সবাই ওনার সঙ্গে দেখা করে, উনি কিন্তু এখন লিডার অফ দ্য অপোজিশন না, এখন সে লিডার অফ দ্য অপোজিশন না, কথা তাদের মনে রাখতে হবে। অফিসিয়াল তার কোন স্ট্যাটাস এখন আপাতত নাই। যদি উনি চেয়েছিলেন, যে নিজে বক্তৃতাও দিয়েছিলেন যে আওয়ামী লীগ কোনদিন ক্ষমতা আসতে পারবে না, প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, কোনদিন লিডার অফ দ্য অপোজিশনও হতে পারবো না, এই কথা কিন্তু খালেদা জিয়া বলেছিল। আপনাদের মনে আছে 96 সালে? মনে আছে কারো? সবাই সবাই তাড়াতাড়ি ভুলে যায়, এটাই সমস্যা। 6 ঋতুর দেশ, 2 মাস পর পর ঋতু বদলায়, রং বদলায়, ফুল বদলায়, গাছ বদলায়, পাখি বদলায়, মনও বদলায়, এটাই সমস্যা। সেই বলার পরে তার ফলাফলটা কি হলো? কথা আছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। এখানে আল্লাহর উপরে ভরসা রাখতে হয়, কখনো কোনো বড় কথা বলতে হয় না। তা এখন যে অভিশাপ যেটা আমাকে দিয়েছিল, যেটা করতে চেয়েছিল, সেটা ওনার বেলায় ফলে গেছে।
যদি আমাদেরকে সারা ব্যবস্থা করে আনতে হইত, তাহলে একটা সিধু আসছে টাকা হইত। আর যদি 500 টাকা হয় 1000 টাকা নোট করে আনতে হয়, হঠাৎ আপনি নোটের কথা চিন্তা করছেন কেন? টাকা কোথায় জন্য ভাবছি, এই টাকা প্রমাণ করে বিশ্ব সম্প্রদায় আপনার সরকার এবং আপনার প্রতি আস্থা এটা ভবিষ্যতে আরো অনেক টাকা আসবে। এখন আমার এই টাকা আসার প্রশ্নই আমার। হ্যাঁ বলেন, প্রশ্নটা বলেন। আমাদের একটা দীর্ঘ স্বপ্ন ছিল যে একটা পদ্মা ব্রিজ হবে। আপনি যখন 2008 সালে নির্বাচনী ইশতেহারের অন্যতম ওয়াদা ছিল পদ্মা ব্রিজ, কিন্তু আমরা জানি রাজনীতির চোরাবালিতে সেই স্বপ্ন হারিয়ে গেছে। এখন পদ্মা ব্রিজ হচ্ছে, তারপরে গত 5 জানুয়ারিতে আবার আমরা আপনাকে বিপুলভাবে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ প্রথমবারের জন্য একটা ব্রিজ পাবো। আর ওনার হিসাবে আরেকটা দ্বিতীয় পদ্মা ব্রিজ আপনারা আমাদের জন্য করে দিবেন কিনা? অর্থাৎ দুইটা ব্রিজ আপনার একটা আগে হোক। না দক্ষিণাঞ্চলে আমি সরকারে আসার পর সব থেকে বেশি ব্রিজ করেছি। আপনার গাবখান ব্রিজ কে করে দিচ্ছে? আপনার এই যে ইসের উপর মানে পায়রা নদীর উপর 3টা ব্রিজ থেকে শুরু করে আপনার লেবুখালী ব্রিজ, গাবখান ব্রিজ থেকে শুরু করে আপনি পুরো সব থেকে বেশি রাস্তাঘাট ব্রিজ আমাদের আমলেই হয়েছে, আমরাই করছি। আর পদ্মা সেতু নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। যে বাধা, যে ষড়যন্ত্র ছিল আপনারা জানেন, এটা আর কিছুই না। কোনো মতে আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটানো, আওয়ামী লীগও না, টার্গেট তো আমি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছি, বিচার রায় কার্যকর করেছি। আমি যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছি। এই যুদ্ধ অপরাধীদের বিচারের এবং ফাঁসি দিতে যে আপনারা জানেন যে কত জায়গা থেকে কত চাপ, তারপর আমি করেছি। স্বাভাবিকভাবে আমি তো টার্গেট হয়ে আছি। সেই জন্যই পদ্মা ব্রিজটা ছুতা ছিল যে কোনো মতে দুর্নীতির একটা অভিযোগ দিয়ে আমার গভর্নমেন্টকে হেয় করা, আমাকে হেয় করা, আমার পরিবারকে হেয় করা। আল্লাহর রহমতে সে ধরনের কিচ্ছু পায় নাই বলে আর কোনো কথা বলতে পারছে না। কারণ আমি এখানে দেশের কাজ করতে এসেছি, দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। আমাদের এখানে খুব ব্যক্তিগত লাভ লোকসানের জন্য আমি আসি নাই। ব্যক্তিগত লাভ লোকসানের জন্য আমরা কাজ করি না। আমি না, আমার বোন না, আমাদের ছেলে মেয়ে না, কেউ না। আমাদের সারাক্ষণ একটাই চিন্তা, দেশটাকে কিভাবে আমরা উন্নত করব, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে। আমরা সম্পূর্ণভাবে দেশের মানুষের জন্য কাজ করতে নিবেদিত প্রাণ। আমরা সেইভাবে কাজ করছি, যে কারণে কিছু করতে পারিনি। আমি যখন চ্যালেঞ্জ দিয়েছি, কোনো কিছু করতে পারেনি, পারবে না। আজকে আপনার পদ্মা ব্রিজ যেটা হচ্ছে, পদ্মা ব্রিজ হয়ে গেলে পরে, এবং এই ব্রিজ এত চমৎকার একটা ব্রিজ হবে। এবং আমি জানেন, আমি বাংলাদেশের জন্য কিছু করতে গেলে সবসময় চিন্তা করি নতুন একটা কিছু আমি করব, আমার দেশের মানুষ যেন সেটা নিয়ে গর্ব করতে পারে, আমার দেশের মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে। এবং এই ব্রিজের ডিজাইনটা সেইভাবেই আমি নিজে পছন্দ করেছি। এবং ইনশাআল্লাহ এটা হলে পরে দেখবেন যে আমাদের এই অঞ্চলের জন্য এটা একটা দৃষ্টান্ত, অন্যরকম সৌন্দর্য হবে। কাজে এটা হয়ে গেলে আর অন্য কিছু চিন্তা করা লাগবে না, দ্বিতীয়টা চিন্তা করা লাগবে না। দ্বিতীয়টা হবে পরে হবে, কিন্তু আগে এটা শেষ করে নি। শুরু হয়ে গেছে, কাজ করবো। ওকে, আর কে বলেন দেখি। এদিকে যদি নজর দেন, মধ্যম গেছে, ডান গেছে, এবারে একটু। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার নাম শাকিল আহমেদ, আমি 71 টেলিভিশনে কাজ করি। আপনি বলছিলেন রিমান্ডে নেওয়ার কথা। একই সঙ্গে গৌরবোজ্জ্বল আমাদের যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এটি আমরা দেখি যে বারবার সিরিজ বিকৃতির শিকার হয়। এটি যেন আর কোনোদিন না হয়, আপনার সরকার ক্ষমতায় আছে, আর যেন কোনোদিন না হয়, সেটির জন্য কোনো আইনগত
স্থায়ী একটি পদক্ষেপ আপনি নেবেন কিনা? 1 নম্বর প্রশ্ন। একই সঙ্গে কালকেই, আমি খুব সম্ভবত আগামীকালকেই আরো একটি বোধহয় রায় হতে যাচ্ছে যে আমরা এরই মধ্যে আপনার নেতৃত্বে দুটি বাংলাদেশের সমান 1,12,000 বর্গ কিলোমিটার সমুদ্র আমরা পেয়েছি, এবং ভারতের সঙ্গে 25,000 কিলোমিটারের রায়টিও বোধহয় আজকে কালকে এই সময়ের মধ্যে হবার কথা। এখন এখান থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই সরকার কি উদ্যোগ নিচ্ছে? মানে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা জিতেছি, আমাদের এই সমুদ্র সীমা আমাদের আওতায় এসেছে, কিন্তু সমুদ্র সীমা থেকে বাংলাদেশের অর্থনৈতিক, সেখান থেকে যেন আমরা অর্থনৈতিক সম্ভাবনাটিকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, সরকারের রোড ম্যাপটা কি? আমি তো আগে বলেছি, যেমন আমরা বারবার রিপিট করব, আপনারা দেখছেন বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এইসব এলাকায় তৈরি হচ্ছে। শুধু তাই না, আপনার চর জাগছে সেটা তো বটেই, সাথে সাথে আমরা যে নদী ড্রেজিং করছি, ড্রেজিং করেও কিন্তু আমরা অনেক ভূমি উত্তোলন করছি, এবং সেখানে আমরা আস্তে আস্তে সেখানে শিল্প কলকারখানা গড়ে তোলা, নতুন টাউনশিপ গড়ে তোলা, চাষোপযোগী জায়গা গড়ে তোলা, মানুষের বাসস্থান গড়ে তোলা, আমরা কিন্তু ইতিমধ্যে সেই পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি। কাজে আমরা যে একটা বাংলাদেশের মতো চর অঞ্চল, চর শুধু জাগলেই হবে না, চর জাগাতেও হবে, কাজেও লাগাতে হবে। তার জন্য আমরা বিস্তারিত পরিকল্পনা নিয়ে কিন্তু আগাচ্ছি, এবং তার সুফল নিশ্চয়ই পাবেন। এবং আমি দয়া করে বলবো, আপনারা যে বাংলাদেশে ঘুরে দেখে আসেন, এত সুন্দর আমাদের দেশ, কিন্তু অনেকেই দেখেন না, এটাই দুঃখ। জাপান সফরের মধ্য দিয়ে অনেক সাফল্য এসেছে দেশের জন্য, আমরা যেটা গর্বিত, আমরা নিজেরও ধন্য। কিন্তু আপনি আশাবাদ ব্যক্ত করেছেন 2021 সালের আগেই পরিকল্পনা অনুযায়ী মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পাবে বা উন্নতি হবে। কিন্তু এই দেশেই একটি পক্ষ বলার চেষ্টা করছে দেশে সংকট চলছে, এবং তারা এইটাকে পুঁজি করে, মানে আপনার এই সরকারের মাত্র 5 বছর বয়সের মধ্যে ইতিমধ্যে দাবি তুলেছে, আগাম নির্বাচনের দাবি তুলেছে। 5 মাসের মধ্যে এখনই আগাম নির্বাচনের দাবি তুলেছে, সংকটের কথা বলে। এই ব্যাপারে অনুগ্রহ করে কিন্তু বলবেন সংকট আছে কিনা এবং তাদের দাবিটা কতটা যৌক্তিক। বনের বাঘ খায় না, মনের বাঘ বেশি খায়। তো ওনাদের এখন মনের বাঘ খাচ্ছে। জীবনে ইলেকশনও করতে পারে না, ভোটও চাইতে পারে না, জনগণের কাছে দাঁড়াতে পারে না, কিন্তু খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার। এই জন্য সবসময় উল্টো রথে চলে, কারণ একটা গণতান্ত্রিক পরিবেশ ওনাদের ভালো লাগে না। অথচ গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত না থাকলে পরে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি হয় না, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমরা 96 থেকে 2001-এ যেভাবে উন্নতি করেছিলাম, 2001-এর পরে সেটা নষ্ট হয়। আমরা 2008-এ নির্বাচনে জেতার পর বিগত 5 বছরে দেশকে আমরা যেখানে নিয়ে গেছি, আজকে যে বিভিন্ন দেশে যাচ্ছি, সকলের সহযোগিতা বা তাদের যে আমরা সাড়া পাচ্ছি, এটা এমনি এমনি হয়নি। এটা আমাদের অর্থনৈতিক অগ্রগতি, আমাদের সুশাসন প্রতিষ্ঠা করা, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে একটা সম্ভাবনা, দুর্নীতি নিয়ন্ত্রণ করা, এটার জন্য এই সুযোগটা আমরা পাচ্ছি, বাংলাদেশে পাচ্ছে। আজকে চীনের মতো দেশ, জাপানের মতো দেশ, অন্যান্য সকল দেশ এগিয়ে আসছে কেন? একটাই কারণে, অত্যন্ত সফলভাবে আমরা দেশ চালাচ্ছি। বাইরের লোক বোঝে, ঘরের লোক কিছু বোঝে না, কারণ তাদের তো অন্য চিন্তা ছিল। যখন একটা গণতান্ত্রিক পরিবেশ আসে, ওনারা মনে করেন ওনাদের মূল্য থাকে না। যদি একটা মিলিটারি ডিক্টেটর আসে, যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে, তখন তাদের দামটা বেড়ে যায়।
কাজে অশান্তি দেশের না, অশান্তি ওনাদের অন্তরে, মনে, সেটা হলো বাস্তব কথা। আর এখনই ইলেকশনের কথা উঠছে, আমি তো সেই গত কনফারেন্সেও বলছি যে এমন একজন যিনি মানে নির্বাচনী প্রশ্ন তুলে কোর্টে যে বক্তৃতা দিচ্ছেন, যিনি নিজেই আনকন্টেস্টেড ইলেকশনে জিতে আসছেন। 70 ইলেকশনে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া সিটে আনকন্টেস্টেড তিনি ইলেক্টেড, এবং সংবিধান রচনার সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে, এবং একসময় গর্ব করতেন যে উনি সংবিধান রচনা করে দিয়েছেন। আর সেই আইন অনুযায়ী কিন্তু ইলেকশনটা হচ্ছে, ওই সংবিধান অনুযায়ী এবং আইন অনুযায়ী ইলেকশন হচ্ছে। তারপরে ইলেকশন পছন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? তাহলে আবার একটা প্রশ্ন তাদের কাছে, তারা কি বাংলাদেশ মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খাক সেটা চায় না? বাংলাদেশের মানুষ আজকে যে একটু উন্নত জীবনের ছোঁয়া পাচ্ছে এটা চায় না? বাংলাদেশে আজকে ছাত্রছাত্রী বিনা পয়সায় বই পাচ্ছে 1 জানুয়ারি 1 তারিখ। কোনদিন কোন সরকার পেয়েছে এটা দিতে? এটা আমাদের পছন্দ না। আজকে মানুষ ঘরের কাছে চিকিৎসা সেবা পাচ্ছে, 27 প্রকার ওষুধ বিনা পয়সায় পাচ্ছে। আজ ইন্টারনেট সার্ভিস সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত। ওনাদের এগুলি পছন্দ নেই, উন্নয়ন ওনারা দেখেন, এই যে রাস্তাঘাট, পুল, ব্রিজ তো ব্যাপকভাবে করেছি। মানুষ শুধু ভাতই খাচ্ছে না, ভাতের সাথে আমিষের ব্যবস্থা। আমরা মাছের উৎপাদন, আমিষের উৎপাদন বাড়িয়েছি। কোনদিন হয়েছে বাংলাদেশে? মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। এই বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রবৃদ্ধি 6 ভাগের উপরে ধরে রাখতে সক্ষম হয়েছি। মানুষ ভালো থাকলে ওনাদের মনে কষ্ট, খালি ওনারাই ভালো থাকবেন আর মানুষ অবহেলিত থাকবে। কেন? কিসের জন্য? এদেশের মানুষ স্বাধীনতা এনেছে, কাজে এদেশের মানুষের একটা অধিকার আছে, আর আমার দায়িত্ব হচ্ছে সেই অধিকারটা সুরক্ষিত করা, মানুষের অধিকার মানুষের হাতে তুলে দেওয়া। এখানে আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই। আমি বারবার বলেছি এবং আমি যেটা বলি সেটা আমি বিশ্বাস করেই বলি। আমার একটাই দায়িত্ব যে বাংলাদেশকে আমাকে তুলে ধরতে হবে বিশ্ব দরবারে। আপনারা জানেন যে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা, শুধু তাই আরো বহু ঘটনা আছে যার সঙ্গে সরাসরি অথবা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্নভাবে তার সম্পৃক্ততা আছে। মানি লন্ডারিং এ আপনাদের মনে আছে যে এফবিআই লোক এসে পর্যন্ত সাক্ষী দিয়ে গেছে। কাজে এদেশে দুর্নীতি, হাওয়া ভবন খুলে নিয়ে সেখানে বসে পুরা বিকল্প সরকার চালনা থেকে শুরু করে এমন কোন এহেন অপকর্ম নাই না করে গেছে। শুধু তাই না, এতিমের টাকা, সেই জিয়া অরফানেজের নামে বিদেশ থেকে টাকা এসেছে, সে টাকাও মেরে খেয়ে গেছে। মামলা চলছে, বিচার চলছে, বিচার চলবে, এবং মামলা চলার স্বার্থে যার বিরুদ্ধে যা ব্যবস্থা করার অবশ্যই তা করা হবে। কিসের?
বাংলা ভাষায় একটা প্রবচন আছে, মানে হয় ছেলে গড়াগড়ি খায়, নয় ছেলের জন্য খাড়ু গড়ায়। মানে যে ছেলে এখন আছে তার দিকে নজর নাই, আর কবে কোনটা হবে তার জন্য মানে হাতের গহনা তৈরি করা। তো এখনো সমুদ্র বন্দর তৈরি হলো না, এখন পরিচালনা নিয়ে চিন্তা ভাবনা। আগে তো বন্দরটা হোক, কাজে যে বন্দরটা করবে আমাদের সমুদ্র বন্দরটা করে দেবে, সমুদ্র বন্দরটা আগে আমাদের নির্মাণ করতে হবে। কাজে নির্মাণের পরে না কে পরিচালনা করবে সে বিষয়টা পরে আসবে। এত চিন্তা করার তো নাই, যেটা কথা দিয়েছে এ পর্যন্ত আল্লাহর রহমতে প্রত্যেকটা কথা রেখেছে। আপনাদের মনে আছে বলেছিলাম ওয়ার্ল্ড ব্যাংক যখন টাকা বন্ধ করলো যে বাংলাদেশ নিজের টাকায় পদ্মা ব্রিজ করবে, আমরা পদ্মা ব্রিজ শুরু করিনি। হ্যাঁ, অনেক বাধা, অনেক বিঘ্ন, অনেক কিছু গেছে, অনেক চড়াই উতরাই, কিন্তু আমরা তো শুরু করেছি। সমুদ্র বন্দর আমরা তৈরি করব, আগে সমুদ্র বন্দর তৈরি শুরু হোক, পরিচালনা কে করবে সেটা দেখা যাবে তারপরে। শুধু ছেলেরা বলছে, মেয়েরা চান্সই পাচ্ছে না। না না, মনে হচ্ছে তুমি গান গাও, এভাবে ধরো। কাজ হচ্ছে না কেন? আচ্ছা, গলাই যথেষ্ট। আগে কি বলে সেটা শুনিনি, তারপরে উত্তর দেব। আমি নিজে টেলিফোন করেছিলাম, টেলিফোন ধরতে কয়েক ঘন্টা সময়, আর তারপরে যে ঝাড়িটা খেলাম সে কথা এত তাড়াতাড়ি ভুলে গেছেন যে যে ঝাড়িয়া যে সমস্ত কথা যে বাচনিক শুনতে হলো, সেই সুমধুর বাচনিক আবার শোনার মতো মানে ওই কষ্টটা আবার নেব কিনা একটু চিন্তা করতে হবে। তবে যা করব দেশের স্বার্থে করবো, দেশের স্বার্থের জন্য জনগণের কল্যাণের যে যা প্রয়োজন করব। তবে তারা ইলেকশন না করে জীবনে যে ভুলটা করে ফেলেছে ওটা শুধরানোর জন্য অনেক কথাই বলবে, অনেক কথাই বলবে। সময় আসলে দেখা যাবে। এই এখন একটা ছেলে বলুক, নাহলে আবার বলবে যে আমি এক চোখা হয়ে গেছি। এই বিশাল বাণিজ্য ঘাটতি আপনি যে বিষয়টি বলেছেন, এর বাইরে আর কোন রপ্তানি সুবিধা তারা দেবে কিনা? আর আমার আরেক বন্ধু সাকিব ৭১-এর সে একটি প্রশ্ন আপনাকে করেছিল যে ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে আপনি আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা। আমি মনে করি ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের, মুক্তিযুদ্ধের বিজয় আমাদের গৌরবের, আর সেই গৌরব গাথাকে যারা বিকৃত করে তারা ওই স্বাধীনতা পরাজিত শক্তি, তাদেরই দোষর। কাজে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্য নেওয়া উচিত বলে আমি মনে করি। আর আমাদের যে রপ্তানি এবং আমদানির মধ্যে যে গ্যাপ, আপনারা জানি যে আমরা আসলে চায়না থেকে ডিফেন্স পারচেজ অনেক করি এবং এখানে একটা বিরাট গ্যাপ হয়ে যায়।
তারপরে চীনের প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে এই গ্যাপ কমানোর জন্য তারা বাংলাদেশ থেকে আরো বেশি আমদানি করবেন। এখন আমাদেরও ঠিক করতে হবে যে আমরা কি কি রপ্তানি করব, কোন কোন আইটেম। এবং আমার সাথে যে ব্যবসায়ীরা গিয়েছিলেন ইতিমধ্যে তাদেরকে আমরা বলেছি যে আপনারা দেখেন যে কোন কোন আইটেম আমরা রপ্তানি করতে পারি। পাশাপাশি তাদেরকে অনুরোধ করেছি যে তারা তাদের যে শ্রম ঘন ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলি তারা বাংলাদেশে কিন্তু রিলোকেট করতে পারে, বাংলাদেশে নিয়ে আসতে পারে। এখানে যদি তারা আনে, এখানে যদি তারা প্রোডাকশন করে, এখান থেকে তারা বিরাট মার্কেট পাবে, অনেক মার্কেট সুবিধা পাবে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, কানাডা থেকে বিভিন্ন দেশে তারা রপ্তানি করতে পারবেন। কাজে এ ব্যাপারেও তারা খুব ইতিবাচক। আমি মনে করি যে এই গ্যাপটা পূরণ করা যেতে পারে যত তাদের বেশি এখানে ইনভেস্টমেন্ট হবে, এবং এই জন্য তাদেরকে আমরা একটা আলাদা জায়গা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য একটা আলাদা জায়গাও আমরা তাদেরকে দিয়ে দেব, যেখানে তারা সম্পূর্ণ নিজেদের মতো করে সেটাকে উন্নত করবে এবং ওখানে তারা তাদের বিনিয়োগ করবেন এবং সেখান থেকে আবার এভাবে ক্যাপ হবে। তাছাড়া পাটজাত পণ্য এটা ওনারা কিনবেন, কৃষিজাত পণ্য কিনবেন, এরকম আরো অনেক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এটা এখন আমাদেরকে আলাপ আলোচনা করে এগিয়ে যেতে হবে। কারণ আমাদেরও আইটেম ঠিক করতে হবে যে কোন কোন আইটেম আমরা রপ্তানি করতে পারি। তবে সামুদ্রিক মাছ সেটা, এবং সামুদ্রিক মাছ শুধু না, সামুদ্রিক মাছ সহ অন্যান্য অনেক কিছু আমরা রপ্তানি করতে পারি। সে বিষয়গুলি আমাদের ব্যবসায়ীরাও এখানে আছেন, তাদেরও বলবো যেমন যে সামুদ্রিক মাছ আছে, কাঁকড়া আছে, অনেক কিছু আছে যেগুলি ওখানে বিশেষ করে চীনে, কুনমিং এবং এইসব অঞ্চলে এটা খুবই পপুলার। আমরা এগুলি রপ্তানি করতে পারি। আমাদের যেটা হচ্ছে রপ্তানির ক্ষেত্রে আমাদের রপ্তানি বাস্কেটটা বাড়ানো, আমাদের আইটেমটা বাড়ানো। আমরা সাংবাদিকরা যদি মাথায় থাকে বললেন কি কি করা যায়, আমরা তাও করবো। কাজে এটা ব্যবস্থা নিচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জয় মামুন, আমি এটিএন বাংলায় কাজ করি। দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে সম্প্রতি মৌলভীবাজারের সাতছড়িতে যে জঙ্গলে যে বিপুল পরিমাণ গোলা বারুদ, অস্ত্র ইত্যাদি পাওয়া গেছে, সুড়ঙ্গ পথ পাওয়া গেছে, সেটি মানে আমরা জানি যে আপনার সরকারের সময় দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রিত হয়েছে, সশস্ত্র তৎপরতা নিয়ন্ত্রিত হয়েছে, কিন্তু এই ঘটনাটি আমাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে এবং বলা হচ্ছে যে এটি ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র গোলা বারুদ এখানে আসছে। এই ঘটনার ফলে ভারতের নতুন সরকারের সঙ্গে আপনার সরকারের, বাংলাদেশের আমাদের সরকারের কোনো সম্পর্কের ব্যত্যয় ঘটবে কিনা বা কি হতে পারে, এটি হচ্ছে আমার মূল প্রশ্ন। আর সম্পূরক একটি ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে বিশ্বকাপ ফুটবল চলছে এখন, সারা দেশে সারা বিশ্বে ফুটবল উত্তেজনা উন্মাদনা। আপনি শুনেছি ব্রাজিলের সমর্থক, সত্যি কিনা আপনি কোন দল সমর্থন করেন? না, আমি এটুকু বলতে পারি, ফুটবল থেকে শুরু করি, কারণ গোলটা তো উদ্বোধনী অনুষ্ঠানটা দেখেছি। প্রথম 2 গোল পর্যন্ত দেখে তারপরে আর মানে অনেক রাত হয়ে যায়, আর আমিও ট্যুর করে আসি, যে আর দেখতে পাইনি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দৌড়ে যাই যে কি হলো, রেজাল্টটা কি দেখার জন্য। কাজে যে জিতবে আমি তার সাথে আছি। এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন যে হঠাৎ আমি চীনে বসে শুনলাম যে কি কোন দেশের পতাকা তোলা যাবে না, সব দেশে এরকম একটা নাকি নির্দেশ। সাথে সাথে ক্যাবিনেট সেক্রেটারি ওখান থেকে আমি যোগাযোগ করাই আমার পিএমও সেক্রেটারিকে, বলছেন না, যে যার মতো সব, যে যে দলের সমর্থন, যে দেশের সমর্থন, তাদের পতাকা তুলবে না, এটা কেমন কথা? কারণ এর মধ্যে দিয়ে তো খেলার একটা উৎসাহ সারা দেশে চলে আসবে। আমরা যত বেশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা এইসব দিকে আমাদের ছেলে মেয়েদের আরো বেশি সম্পৃক্ত করতে পারবো, তত বেশি এই সন্ত্রাস এগুলি আমাদের দূর করা সম্ভব হবে। এবার আপনারা জানেন যে বাংলাদেশের মাটিতে আমরা কোন রকমের
কোন ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস বা কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করুক, এটা আমরা চাই না। এবং চাই না বলেই কিন্তু আমি এ ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছি। আপনাদের মনে থাকা উচিত যে বিএনপির আমলে সেই ট্রাক ভর্তি অ্যামিনিশন পাওয়া গেল, এবং সেটা মনে আছে হরতালের কারণে নড়তে পারে নাই, আনারস দিয়ে ঢেকে এনেছিল। গরু তো আর বুঝে নাই যে ওর ভিতরে কি আছে, গরু যে আনারস খেতে শুরু করে অস্ত্র বের হয়ে গেল, এবং শোনা গেল তার সাথে ওই বগুড়াবাসীদের অনেকেরই জড়িত। আবার বিশাল ডায়মন্ড পাওয়া গেল, কিছুদিন পরে শোনা গেল যে ওটা নাকি ডায়মন্ড না, কাছের টুকরা। তো এরকম বহু ঘটনা বাংলাদেশে বিএনপির আমলে ঘটেছে, কিন্তু আমরা কিন্তু তা ঘটতে দেই নাই। আমরা বাংলাদেশের মাটিটা ক্লিন রাখতে চাই, পরিচ্ছন্ন রাখতে চাই, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমার দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে খোঁচাখুচি করবে, এটা আমরা কখনো করব না, কারণ এর কুফলটা দেশকেও ভুগতে হয়, দেশকেও ভুগতে হয়। সেই জন্য আমরা এই ব্যাপারে যথেষ্ট শক্ত অবস্থানে আছি। এবং এই যে আপনারা দেখছেন যে বিশাল পরিমাণ অস্ত্র শস্ত্র পাওয়া গেল, আমরা এ ব্যাপারে যেহেতু যথেষ্ট সজাগ, এবং যেখানে সারাক্ষণ আমাদের গোয়েন্দা সংস্থাগুলি খুব ভালো কাজ করে যাচ্ছে, এবং আমাদের যেমন বিজিবি, র্যাব, পুলিশ এরাও যথেষ্ট সক্রিয় আছে বলেই এটা কিন্তু সম্ভব হয়েছে। এবং এভাবে আমরা বাংলাদেশটাকে, যেটা বারবার বলছি যে দক্ষিণ এশিয়া একটা শান্তিপূর্ণ দেশে আমরা উন্নত করতে চাই। কাজে এই ধরনের আরো আমরা খোঁজ করছি, কারণ আমাদের এটা একটা সন্দেহ আছে যে ওইসব এলাকা আরো ব্যাপকভাবে থাকতে পারে, কিন্তু সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। মাননীয় প্রধান, কে জিতবে কোন দেশ জিতবে ফুটবলে? আছি আছি আছি, আমি আছি। সব সিক্রেট কথা বলে দিলে ঠিক না। যখন সময় হবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এটা হলো আমার উত্তর। আর হ্যাঁ, এটা ঠিক, এই টানেলের ব্যাপারে এটা আমরা খুব ঠিক ডিনার টেবিলে এটা আলাপ আলোচনার সাথে আমি চীনের প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটা নেন, এবং শুধু সিদ্ধান্ত না, এমইউটার যাতে সই হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এবং আমাদের এটা সমস্ত ব্যবস্থা নিয়ে ওই রাত্রের মধ্যে এমইউটা আমরা সই করেছি, এবং এটা দ্রুত
বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। কারণ এই টানেলটা হয়ে গেলে পরে ধরেন চট্টগ্রাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এই টানেলটা হওয়া মানে কি, কোনো যানজট চট্টগ্রাম শহরে যাবে না। আর ঠিক তার অপর পারে অর্থাৎ আনোয়ারার ওই এলাকাটা জুড়েই আপনারা এটা বলতে পারেন যে একটা নতুন শহর গড়ে উঠবে, নতুন শহর গড়ে উঠবে। এবং তখন আমাদের বাংলাদেশের মানে এটা মানে চেহারাটাই একটা উন্নত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে। আমি তো এটাই দেখি যে আমার বাংলাদেশটা একটা বিশ্বের কাছে একটা দেখার মতো সুন্দরভাবে গড়ে উঠুক। রাতে ঢাকাটা একটু ভালো করে ঘুরে দেখে বুঝতে পারবেন। আর কত পিন্টু, প্রথম আলো থেকে। সাড়ে তিন, সাড়ে চার, 5টা আর না যথেষ্ট। কোনটা? যে এই সরকারকে তারাই ক্ষমতা এনেছে এবং এই সরকারকে তারাই ক্ষমতা দিয়েছে। তো তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের মতো এরকম বড় দল ঐতিহ্যবাহী দলের জন্য মানে এটা মানে কি বলা যায়, এটা কতটা সম্মানজনক একটা বিষয়। আর একটা হচ্ছে যে এটা কি সরকারি দলের সঙ্গে মিলে যায়, সরকারি দল মানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে মিলে যাওয়ার কারণে কি এ ধরনের অবস্থাটা বা পারসেপশনটা তৈরি? আপনার কথাটা কিন্তু 1 নাম্বার স্পষ্ট না, আপনি কি বলতে চাচ্ছেন। দ্বিতীয় কথা, কে কাকে ক্ষমতা আনবে এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে। আর এখানে কিন্তু নির্বাচন হয়েছে, 40% ভোট পড়েছে, 40% ভোট পড়েছে। কাজে সেই ভোটের মাধ্যমেই কিন্তু আমরা সরকারে আসছি। আর কেউ যদি ভোট দিয়ে থাকেন আমাদেরকে, আর ভোট দিয়ে যদি মনে করে যে আমরা এনেছি, তাহলে আর বলার কি আছে। এটা সবাই দেখা করতে পারে আসলে। আর এই লিচুগুলি যে নষ্ট হলো দেখে কষ্ট হয় নাই? আমরা কিন্তু সরকার এসে ভেজাল, ফরমালিন, সন্ত্রাস, অস্ত্র, যত রকমের সমাজ বিরোধী যত কাজ সবকিছুর বিরুদ্ধে আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে এবং এটা অবশ্যই থাকবে। এটা অবশ্যই আমাদের অভিযান ওটা অব্যাহত থাকবে। ফরমালিন কেন ব্যবহার হয় সেটা সম্পর্কে ধারণা আছে? আমদানি বন্ধ করে দেওয়া তো আর কোনো কিছু সম্ভব না, তবে ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং কতটুকু ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলি নিয়ন্ত্রণ এবং এই শিক্ষাটা দেওয়া। কারণ আমাদের দেশে যেটা সমস্যা হয় যে এই শিক্ষাটা অনেকের নাই, কাজে এই সম্পর্কে আরো ব্যাপকভাবে মানুষকে শিক্ষা দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কোথা থেকে? আমি সিনেমা কত চাইনি, অনেকগুলিতে তো ইন্টারভিউ দিয়ে আসছি, ওইটা ব্যবহার করলেই হবে। তো ঠিক আছে, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।